আজ থেকে শুরু হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল। রাত্রিযাপন করা যাবে আগামী 2 মাস। এরই মধ্যেই প্রবাল দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে 3টি জাহাজ। সকাল 7:15 কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে জাহাজগুলো রওনা করে চলতি মৌসুমে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে এই প্রথম যাত্রায় রয়েছেন 1106 জন পর্যটক। এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, কিয়ারি সিন্দাবাদন ও কিয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামে 4টি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের অনুমতি নিয়েছে। এছাড়া সেন্ট মার্টিনে জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা 12টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। সরকারি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক যেতে পারবেন অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে। 31 জানুয়ারি পর্যন্ত থাকছে দ্বীপে রাত্রিযাপনের সুযোগ। 5 দফা দাবিতে জামাত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 8 দলের খুলনা বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে দুপুর 12টায় মহানগরীর বাবরি চত্বরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দফায় দফায় সমাবেশে যোগ দেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেছেন, বেগম খালেদা জিয়াকে অসুস্থ করার জন্য দায়ী শেখ হাসিনা। খালেদা জিয়া সুস্থ থাকলে আগামী ফেব্রুয়ারি নির্বাচন সঠিক ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। সকালে শ্রীনগর বাজারে বিএনপির 31 দফার লিফলেট বিতরণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার ফাঁসি আমি তো মনে করি বাংলাদেশের মধ্যে 100 বার হওয়া উচিত। আর সে যা করে দিয়েছে, প্রতি 20 কোটি লোকরে অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা দিয়ে গেছে। একটু আজকে যে খালেদা জিয়ার যে অবস্থা ম্যাডামের, এটার জন্য দায়ী শেখ হাসিনা। ম্যাডামকে হাসপাতালে ছিল, স্লো পয়জন দিয়ে ম্যাডামকে অসুস্থ করে দিতে এই শেখ হাসিনা। চট্টগ্রামে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ার ঝুঁকি কমাতে প্রথমবারের মতো আমেরিকান প্রযুক্তি লার্ভিসাইড বিটিআই ব্যবহারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে দক্ষিণ হালিশহর 39 নং ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে নালায় এ ওষুধ ছিটিয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়। চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন জানান, 25টি ডেঞ্জার জোন চিহ্নিত করা হয়েছে। সেখানে ক্রাশ প্রোগ্রাম চলবে এবং নিয়মিত রুটিন কার্যক্রম সব ওয়ার্ডে পরিচালিত হবে। প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি এই ওষুধ 15 দিন কার্যকর থাকে এবং 98% থেকে 99% সফল। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মোড় এলাকায় কেডিএস ফ্যাক্টরির পেছনে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 9:45টার দিকে শুরু হওয়া আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিমউদ্দিন জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। হঠাৎ লাগা এই আগুনে বস্তিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মানিকগঞ্জের রাতের আধারে জুলাই শহীদদের স্মরণে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোররাতে ঢাকা আরিচা মহাসড়কের মান্ডা সেতুর দক্ষিণ পাশে স্থাপতি জুলাই শহীদের স্মৃতিস্তম্ভের নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ জানান, ভোর 3:30টার দিকে একটি কালো রঙের প্রাইভেট কার নিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের কাছে আসেন 3 জন ব্যক্তি। এরপর স্মৃতিস্তম্ভের আশপাশে থাকা গাড়ির টায়ার সংগ্রহ করে এবং স্মৃতিস্তম্ভের নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাপল্লী বিদ্যুৎ এলাকায় দুটি কলোনি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ৮টার দিকে ঘটতে থাকা এই অগ্নিকাণ্ডে দুটি কলোনির মোট ৭৫টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বায়েজিদ হোসেনের মালিকানাধীন দুটি টিনশেড কলোনির একটি কক্ষ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে পুরো আগুন কলোনিতে ছড়িয়ে পড়ে এবং পাশের মহিউদ্দিনের আরেকটি কলোনিতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চুয়াডাঙ্গায় নিয়ম বহির্ভূতভাবে ব্যবসা পরিচালনা করার অপরাধে দুটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে একটি টিম। অভিযানে দামুড়হুদা বাজারের মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ অ্যান্ড ক্রোকারিজ গার্ডেন এবং মেসার্স জননী ফার্মেসিকে ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। রংপুরে নবাগত পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে প্রমোশন দেয়া হয়নি, শহীদ আবু সাইদের জীবনের বিনিময়ে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে বলেই প্রমোশন হয়েছে। শহীদ আবু সাইদ সহ সাধারণ মানুষকে যে উদ্দেশ্য রাস্তায় নেমেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ করতে, সেই বৈষম্য যেন আর ফিরে না আসে, এদেশে সেই লক্ষ্য নিয়ে কাজ করা হবে। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমাকে প্রমোশন দেয়া হয় নাই, এই শহীদ আবু সাইদের জীবনের বিনিময়ে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আর আমার প্রমোশন হয়েছে। এসপি হিসাবে আমি পদোন্নতি পেয়েছি। এরপরে আমি পরপর 3টি জেলার এসপির দায়িত্ব পালন করতেছি। একমাত্র এই আবু সাইদ, শহীদ আবু সাইদ সহ আরও যারা জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে। সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে উন্নতিকরণ সহ 4 দফা দাবিতে বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের সাথে একযোগে সাতক্ষীরাতেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো কর্মবিরতি পালন করছে। সকাল থেকে জেলার শহর সহ উপজেলাগুলোর সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সহ সকল কার্যক্রম থেকে কর্মবিরতি পালন করছেন। শিক্ষকরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে সারা বাংলাদেশের সাথে একযোগে এই কর্মবিরতি পালন করছেন তারা। দীর্ঘদিন ধরে এসব যৌক্তিক দাবি জানিয়ে আসলেও এখনো বাস্তবায়ন না হয় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি নির্দেশনায় আমরা কর্মবিরতি পালন করছি এবং ওনাদের নির্দেশনা না পেলে আমরা কর্মবিরতি ভঙ্গ করব না। আমাদের দাবি হচ্ছে সমপদের অন্যান্য টিও, তারপরে পিটিআই ইনস্ট্রাক্টররা ওনার অনেক আগেই নবম গ্রেডে চলে গেছে, আমরা নবম গ্রেড দাবি করছি। নেত্রকোনায় 11টি সরকারি মাধ্যমিক শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে টানা 3 দিনের কর্মবিরতি চলছে। আজ থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে স্থগিত করা হয়েছে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে এই আন্দোলন অযৌক্তিক বলে দাবি করছেন অভিভাবকরা। কর্মবিরতির কারণে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে, অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে ফিরে যাচ্ছে। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও 2 দিন তাদের এই কর্মসূচি চলবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজও গাইবান্ধায় 1466টি সরকারি প্রাথমিক শিক্ষকরা ধর্মঘট পালন করছেন। আজ প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা থাকায় বিড়ম্বনায় পড়ছেন প্রধান শিক্ষকেরা। সহকারী শিক্ষকরা পরীক্ষার কক্ষে না গিয়ে অফিস রুমে বসে সময় কাটাতে দেখা গেছে। তার নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রধান শিক্ষকদের সহযোগিতায় এগিয়ে এসেছেন জেলা উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীরা। কুড়িগ্রামে হিমেল হাওয়ায় দাপটে জেঁকে বসেছে শীত।
তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়ছে নিম্ন আয়ের মানুষজন। আজ সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকছে। অন্যদিকে কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। অপরদিকে হিমেল বাতাসে শীতের কবলে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত 16টি নদ নদী তীরবর্তী 4 শতাধিক চর ও দ্বীপ চরের হতদরিদ্র মানুষ। প্রতি বছর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়, যা মনে করিয়ে দেয় যে এইডসের সমস্যা এখনও পুরোপুরি শেষ হয়নি। সিরাজগঞ্জ এআরটি সেন্টারে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা, যার মধ্যে অধিকাংশই সমকামিত ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। এবছর দিবসটির মূল বার্তা চ্যালেঞ্জ পেরিয়ে নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা। প্রতিনিধি এইচ.এম. মোনায়েম খানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সিরাজগঞ্জ এআরটি সেন্টারে হঠাৎ করেই বৃদ্ধি পাচ্ছে এইচআইভি এইডস পজিটিভ রোগীর সংখ্যা। উদ্বেগজনক হারে এই সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শঙ্কায় জেলার স্বাস্থ্য বিভাগ। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এইচআইভি পজিটিভদের চিকিৎসা কেন্দ্র এআরটি সেন্টারের তথ্য মতে সিরাজগঞ্জ সহ 9টি জেলা থেকে সেবা নিতে আসা রোগীদের এইচআইভি পজিটিভের সংখ্যা 255 জন। এর মধ্যে বেশিরভাগই সমকামিতা ও ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। আর এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 26 জন। অনেকে বুঝে আবার অনেকে না বুঝে সমকামিতা ও নেশাজাতীয় সব ইনজেকশন গ্রহণের সুই বা সিরিঞ্জ থেকে একে অপরের সাথে শেয়ার করছে। এতে দ্রুত এইচআইভি ভাইরাস একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ছে। একদিন 2 দিন 3 দিন এরকম ভাবে দিয়ে যায়। দিতে ওই মনে করেন যে একটা বড় ধরে একটি এসে পরে আমি তাকে লাগে না, আমি একাই যা কিনি একাই দিই। এই শেয়ারিং এর জন্যই এইচআইভি হয়েছে আমার। এক সিরিঞ্জের নেশাটা আপনার উঠানো হয়, উঠানোর পরে আপনার অর্ধেক আমার বন্ধু দিছে, অর্ধেক আমি দিছি। এইভাবে দিতে 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 ওর ব্লাড আমার ভিতরে গেছে, আমার ব্লাড ওর ভিতরে গেছে। চাইতে 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 এই যে এই রোগটা আক্রান্ত হয়ে গেছে আর কি। সরকার আমাদের ওষুধ বিনামূল্যে খাওয়াইতেছে, নিয়মিত ওষুধ খাওয়াইতেছে। এখন আলহামদুলিল্লাহ এখন শরীরটা খুব সুস্থ আছে। সমাজের অসচেতন মানুষগুলো সমকামিতা আর ইনজেকটিভ ড্রাগ শেয়ারিং ব্যবহার করছে, ফলে এর মধ্যেই বেশি এইচআইভি পজিটিভ পাওয়া যাচ্ছে। আমাদের এখানে 255 জন রোগী আছে, তাদের মধ্যে 26 জনই মারা গেছে এবং বাদবাকি যারা আছে তাদেরকে আমরা বিনামূল্যে মেডিসিন সরবরাহ করে থাকি এবং নিয়মিত খোঁজখবর রাখি তারা ভালো আছে কিনা, এবং 3 মাস অন্তর যাদের ভাইরাসের পরিমাণ বেশি তাদেরকে ভাইরাল টেস্ট করা হয় আমাদের ল্যাবে। এইডসে সিরাজগঞ্জ রেড জোন নয়। রেড জোন হতে হলে যে পরিমাণ পজিটিভ হওয়ার কথা তার চেয়ে সংখ্যা অনেক কম এখানে বলে জানালেন সহকারী পরিচালক। আমরা 2025 সালে যে চিত্রটা দেখছি 3710 জনের পরীক্ষা করা হয়েছে, এর ভিতরে পজিটিভ এসেছে 38 জন। এর ভিতরে মাত্র 22 জন হচ্ছে সিরাজগঞ্জ জেলার, এবং এই আমরা যদি পার্সেন্টেজ করি সেই পরিমাণ আসবে 0.5-এরও কম। এইচআইভি ভাইরাস প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম ও কাউন্সেলিং চলছে বলে জানালেন সিভিল সার্জন। সমকামিতার বিষয়টা এটা আসলে একটা হিডেন মাস বলা যায়, আইসবার্গ অফ ডিজিজের মতোই। এটা তো আসলে দেখা যায় না। এই বিষয়গুলো আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করব আমাদের স্কুল কলেজ পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমরা মাস অ্যাওয়ারনেস বৃদ্ধি করব। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে গত 2 বছরে বিভিন্ন অভিযানে প্রায় 1900 অ্যাম্পল ইনজেকটিভ ড্রাগ জব্দ করেছে তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। খালেদা জিয়ার চিকিৎসায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন 5 সদস্যের বিদেশি চিকিৎসক দল। সোমবার তারা হাসপাতালে আসেন। এর আগে দুপুরে খালেদা জিয়ার অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানান দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। গত 23 নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দর্শক এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। আফজাল, আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাহেলি, এভারকেয়ার হসপিটালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন আমরা জানি, এবং এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এমনটাই জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দরা, এবং তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যে বোর্ডে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকবৃন্দ। তারা সবাই মিলে একটি বোর্ড গঠন করা হয়েছে, এবং এই বোর্ডের চিকিৎসার বিষয়টি তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং কিছু চিকিৎসক লন্ডন এবং যুক্তরাষ্ট্রে রয়েছেন, এবং সেখান থেকে তারা অনলাইনে বিষয়টি তদারকি করছেন। এবং আমরা এখন পর্যন্ত জানি বেগম খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, অর্থাৎ তার ফুসফুসের যে জটিলতা সেটা বেড়ে যাওয়ায় এই অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং পরিস্থিতি এখনও খুব ভালো বলছেন না, তবে স্থিতিশীল রয়েছে এমনটি জানিয়েছেন। এছাড়া এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো বারবার নিষেধ করা সত্ত্বেও এভারকেয়ার হসপিটালের সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে, এবং তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলছেন যে আসলে তাদের নিজেদের আবেগকে তারা সংবরণ করতে পারছেন না, এজন্যই মূলত এখানে আসছেন। তারা দোয়া করছেন, তারা বিভিন্ন রকমের আশার কথা জানাচ্ছেন, তারা তাদের হতাশার কথাও জানাচ্ছেন। তারা এটাও বলছেন যে নিজেরা দোয়ার পাশাপাশি দেশবাসীর কাছেও তারা যেন দোয়া করেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একটি বার্তা জানিয়েছেন দলটির নেতাকর্মীদের, যে কোনোভাবে যেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানো হয়। আপনি জানেন অনলাইনে বিভিন্ন সময়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে বিভিন্ন মহল, বিভিন্ন পক্ষ, এবং এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে নেতাকর্মী সহ সবাইকে সতর্ক করে দিয়েছেন। তো স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি যদি বলি, যে এই মুহূর্তে সিসিইউতে আছেন এবং ভেন্টিলেশনে আছেন। স্বাস্থ্যের অবস্থা নিয়ে ডাক্তাররা জানিয়েছেন পরিস্থিতিটা খুব একটা ভালো না, তবে মন্দও না। সার্বিক পরিস্থিতি মূলত স্থিতিশীল রয়েছেন, এবং দেশবাসীর কাছে দলটির নেতাকর্মীরা দোয়া চেয়েছেন, এবং যেন খুব দ্রুত বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসেন। এই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটালের সামনে থেকে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন, জানাচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি। এবার আমাদের কৃষি। বরিশালের গৌরনদী পৌরসভা সহ ৭টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সার্বিক উৎপাদন বৃদ্ধি ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ৭,০০০ কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উপসি ধানের বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইব্রাহিম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার শেখের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠুন বণিক, রিয়াদ হোসেন হাওলাদার, প্রেস ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির সহ অন্যান্যরা। ঝিনাইদহে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এই সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা হোসনে আরা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, আসন্ন রবি মৌসুমে উচ্চ ফলনশীল ও হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ২৫০০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ২০০০ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বোরো ধানের বীজ ও ৫০০ কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন ইউনিয়নের সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত 96 জন সুবিধাভোগীদের মাঝে ছাগল ও তাদের সুরক্ষার জন্য টিন এবং সিমেন্টের খুঁটি বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বাহাউদ্দিন সরওয়ার রিজভির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। দেশের অন্যতম বৃহৎ চাঁদপুর সেচ প্রকল্প বর্তমানে ফসল উৎপাদন হুমকির মুখে। 1976 সালে 1200 কিউসেক সক্ষমতার চর বাগাদি পাম্পিং প্লান্টের পাম্পগুলো স্থাপন করা হয়। নির্ধারিত সময়ের দ্বিগুণ কালে পার হলেও 6টি পাম্প এখনও পরিবর্তন হয়নি। তাই আসন্ন মৌসুমে পাম্পগুলো সচল থাকবে কিনা এ নিয়ে শঙ্কায় কৃষকরা। আর সংশ্লিষ্ট বলছেন দ্রুত প্রকল্প অনুমোদন করে পরিবর্তন করা হবে পাম্পগুলো। প্রতিনিধি মনওয়ার কাননের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবার রহমান। প্রকল্পভুক্ত 53,000 হেক্টর এলাকা বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষা করে। প্রায় 28,500 হেক্টর জমিতে সেচ দিয়ে আসছে 1976 সালে স্থাপিত চাঁদপুর চর বাগাদি পাম্পিং প্ল্যান্ট। কিন্তু পাম্পগুলো পুরনো হয়ে যাওয়ায় কর্মক্ষমতা এতটাই কমে গেছে যে নিয়মিত মেরামত করেও কমে এসেছে পানি সেচের সক্ষমতা। পাশাপাশি যে কোনো মৌসুমেই পাম্পগুলো অচল হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এতে প্রতি বছর ফসল উৎপাদনে ক্ষতির মুখে পড়ছে কৃষক। সেচ প্রকল্পের কারণে আমাদের এই যে পাম্পগুলি অকার্যকর হয়ে যাওয়াতে আমরা ঠিকমতো পানি পাইতেছি না। আমরা এই বড় চাষ যারা করি, আগে যেমন ফুরাফুরি চালাইতো, এখন ফুরাফুরি বেশি চালাইলেও মানে ওই পরিমাণ পানি দিতে পারে না, মেশিনের দুর্বলতা। জানুয়ারি থেকে এপ্রিল মৌসুমে এ অঞ্চলে ধান ও আলুর উৎপাদন সবচেয়ে বেশি। সেচের পানি সরবরাহে ডাকাতিয়া নদীর 58 কিলোমিটার ব্যবহৃত হচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের মতে বর্তমান পরিস্থিতিতে পাম্পগুলো অবিলম্বে পরিবর্তন করা জরুরি। কৃষকরা আসে আইসা হুমকি দেয় যে কেন এটা এখনো ঠিক হচ্ছে না, পানি পাচ্ছি না আমরা, আমাদের জমি জমা সব জ্বলে দিতেছে। কৃষকেরা ধান চাষ কিভাবে করবে? আমরা পানি ঠিকমতো দিতে পারলে কৃষকেরা ধান চাষ করতে পারবে। আপনার সরকারের কাছে একটা আবেদন আমাদেরকে নতুন পাম্প দেওয়ার জন্য। পানি উন্নয়ন বোর্ড জানায় এই পাম্পগুলোর কর্মক্ষমতা 20 থেকে 25 বছর, কিন্তু এসব পাম্পের বয়স এখন 46 বছর। তাই সবকিছু বিবেচনায় এনে 238 কোটি টাকার একটি ডিপিপি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশন থেকে প্রকল্প অনুমোদন হলে আমরা দ্রুত এগুলো পরিবর্তন করার পদক্ষেপ গ্রহণ করব। আর এগুলো পরিবর্তন করা হলে আমাদের এখন যে সেচ ও নিষ্কাশন কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে সেগুলো দূর হবে বলে আমি মনে করি। বর্তমান বাজার দরে 6টি পাম্পের দাম 111 কোটি টাকা। দ্রুত প্রকল্প অনুমোদন না মিললে ক্ষতিগ্রস্ত হতে পারে আগামী মৌসুমের ফসল উৎপাদনও। জুবার রহমান, মাই টিভি নিউজ। দিনাজপুরের পার্বতীপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করায় অভিযোগে রাজিয়া সুলতানা নামে এক আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। আটক রাজিয়া তার ব্যক্তিগত টিকটক আইডি থেকে দীর্ঘদিন যাবৎ নানা কুরুচিপূর্ণ পোস্ট করার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হলে আটকের পর গতকাল আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। শেরপুরের শ্রীবর্তী সীমান্তের টিলাপাড়া এলাকা থেকে 216 বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদের বোতল আটক করেছে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি আভিযানিক দল। কর্ণঝোড়া টিলাপাড়া নামক এলাকা থেকে 216 বোতল ভারতীয় মদ ও 13 বোতল মদের খালি বোতল আটক করা হয়। এই ঘটনায় কর্ণঝোড়া বিওপির হাবিলদার নুরুল ইসলাম বাদী হয়ে সীমান্ত এলাকার 7 মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শ্রীবর্তী থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন। 39 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আজ সকালে বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মদের সিজার মূল্য 3,25,000 টাকা। গাইবান্ধায় পালিত হলো বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে গাইবান্ধা আলোচনা ও র্যালির আয়োজন করা হয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জনের সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার রাকিবুজ্জামান, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শহীদুল্লাহ, ডাক্তার নাজমুল হুদা, ডাক্তার রিজওয়ান আহমেদ সহ অন্যান্যরা। এর আগে সিভিল সার্জন অফিস থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
ময়মনসিংহে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুদ প্রধান, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আয়ুব আলী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নবাগত জেলা প্রশাসক পুলিশ সুপার আগামী নির্বাচন সহ জেলার উন্নয়নে পেশাদারিত্বের সাথে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। নাটোরে নবাগত পুলিশ সুপার আব্দুল ওয়াহাবের সাথে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা হয়েছে। দুপুরে পুলিশ সুপারের মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা। পুলিশ সুপার জেলা আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম কর্মী, সিভিল সোসাইটি, রাজনৈতিক সমূহ সহ সকল দলের সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে দরিদ্র নিম্ন আয়ের পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সকালে নগরের কৃষ্টপুর সিটি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শতাধিক নিম্ন আয়ের মানুষের হাতে মশারি তুলে দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ শামী। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এস.কে দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর দীপক কুমার মজুমদার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল জেলা ও মহানগর বিএনপির আয়োজনে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সারওয়ার, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার সহ নেতাকর্মীরা দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও সুস্থতায় কোরআন খতম, সাদকায়ে জারিয়া ও দোয়া মাহফিল হয়েছে। জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়ার পৃষ্ঠপোষকতায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠন ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন খান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব সহ নেতৃবৃন্দ। গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ মাহফিল বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার গোপালগঞ্জ শহরের জেলা বিএনপির সাবেক সভাপতি এফি শরফুজ্জামান জাহাঙ্গীর মিয়ার আয়োজনে ও তার নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন খান ঝন্টু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল টাঙ্গাইল পুরাতন কোর্ট জামে মসজিদ জেলা ওলামা দল শাখার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। এ সময় ওলামা দলের টাঙ্গাইল জেলা শাখার সকল নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুরের মতলব উত্তরে দোয়া মাহফিল হয়েছে। গতকাল উপজেলার মধ্য লুধুয়ার এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেওয়ান ফরহাদ ও যুবদল নেতা মোহন মিয়ার যৌথ আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল, মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি এস.এম. জাহাঙ্গীর, বিএনপি নেতা বোরহান। পরে অতিথিবৃন্দ মধ্য লুধুয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করেন।
দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি চেয়ারপারসন ও সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। গতকাল পার্বতীপুর উপজেলা প্রজন্ম দলের উদ্যোগে দলীয় কার্যালয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এজএডএম মিনহাজুল হক, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, উপজেলা যুব দলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, উপজেলা প্রজন্ম দলের আহ্বায়ক শামসুজ্জামান ডলার, সদস্য সচিব মুকুল হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। সকালে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় দিনব্যাপী সহস্রাধিক রোগী দেখেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় প্রফেসর ডাক্তার মাহমুদুল হক সরকার, সাবেক সভাপতি ড্যাব রংপুর মেডিকেল কলেজ প্রফেসর ডাক্তার শরীফুল ইসলাম মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক ড্যাব রংপুর মেডিকেল কলেজ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামালপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রাঙ্গণে জেলা বিএনপি অঙ্গ সংগঠন সহযোগীর কর্মসূচি আয়োজন করে। জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি কে এম নওশাদ আলী শাহিনের সভাপতিত্বে জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র মণ্ডল, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান হয়েছে। দুপুরে উপজেলার উত্তর মৌচাক এলাকার একটি এতিমখানায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুজিবুর রহমানের নির্দেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এ সময় কালিয়াকৈর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। রবিবার শহরের শ্রী শ্রী মদন মোহন মন্দিরে এই প্রার্থনার আয়োজন করে সনাতনী সম্প্রদায়। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। কীর্তন পরিবেশ, গীতা পাঠ ও একাধিক প্রার্থনা করেন। তারা সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় অনেক ধর্মপ্রাণ নাগরিক অংশগ্রহণ করেন এবং এককভাবে ও সামগ্রিকভাবে প্রার্থনায় যোগ দেন। জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোপালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতে ইসলামের মনোনীত প্রার্থী জেলা জামাতে ইসলামী সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা আবু জায়েদ, গোপালপুর ইউনিয়ন জামাতের আমির আবু তাহের, ইউনিয়ন জামাতের সহসভাপতি আলাউদ্দিন মামুন। সার নীতিমালা ২০২৫ অবিলম্বে বাতিলের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছেন জীবননগর উপজেলার খুচরা সার কীটনাশক ব্যবসায়ীরা। জীবননগর উপজেলা পরিষদ গেটের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ব্যবসায়ী সমিতির নেতারা জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কৃষি মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা ২০২৫ সালের জারিকৃত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের চত্বরে কালকিনি ও ডাসার উপজেলার শতাধিক খুচরা ব্যবসায়ীরা সার ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। পরে ব্যবসায়ীরা তাদের দাবি সংক্রান্ত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিনের কাছে হস্তান্তর করেন। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা বিপ্লব সর্দার, সভাপতি মাওলানা জালাল হোসেন, সহসভাপতি ফজলুল হক খান, সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার উপস্থিত ছিলেন। বরিশালের বাকেরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগে গৃহ উপহার পেলেন অসহায় পরিবার। উপজেলার চড়াদি ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের উদ্যোগে রমেশ চন্দ্র নামের একজন অসহায় পরিবারের হাতে স্বপ্নকুঞ্জ নামের নির্মিত এই নতুন ঘর এবং শীত বস্ত্র ও শুকনো খাবার তুলে দেওয়া হয়েছে। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খোর্দ মালিবাড়ি গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মধ্যে নগদ ৩৫,০০০ টাকা ও ৭,৫০০ টাকার একটি চেক, শুকনো খাবার, কম্বল, শাড়ি, লুঙ্গি ও ৬০ কেজি চাল প্রদান করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, জেলা ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম ও সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও 4তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামালের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সভাপতি রাশেদ কবির আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সহসভাপতি মোমিনুল হক সহ আরও অনেকে। ময়মনসিংহের সদর উপজেলা ও ময়মনসিংহের সিটি কর্পোরেশন ১৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে মেধা অন্বেষণ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ ব্রহ্মপুত্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ। বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের লক্ষ্যে কুষ্টিয়া সরকারি কলেজে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা হয়েছে ছাত্রদল। কলেজ ছাত্রদলের আয়োজনে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। কর্মশালা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেন কুষ্টিয়া সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। নড়াইলে জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে জেলা শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক এস.এম. হায়াতুজ্জামান হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিনা সাত্তার, মাইটিভির নড়াইল জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম সহ আরও অনেকে। রংপুরের পীরগঞ্জে বড় আলমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। রবিবার বাঁশপুকুরিয়া শালপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে উপজেলা বাঁশপুকুরিয়া শালপালা মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম শিবু মণ্ডল। খেলা শেষে বিজয়ী ও বিজেতাদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিগণ।